বিএনপির মহাসচিব বেশ কিছু মন্তব্য করেছে যেগুলো আপনি জানেন, এবং তার প্রেক্ষিতে ছাত্র যারা আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, নাহিদ ইসলাম সহ অন্যান্যরাও বেশ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরেকটি জিনিস বলে রাখতে চাই যে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে, মাফ করবেন, ছাত্ররা যে দল তৈরি করছে নাগরিক কমিটি, সেই কমিটির মুখপত্র পাটোয়ারি, মিস্টার পাটোয়ারিও একটি মন্তব্য করেছে, যেখানে উনি বলেছেন জিয়াবাদ মুজিববাদ আর চাই না। সো আমাদের কাছে পরিষ্কার মনে হচ্ছে যে সেখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই আগস্টের গণবিপ্লব বলি, অভ্যুত্থান বলি, সেখানে যে একটা ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যে কি ফাটল ধরছে? আপনার মন্তব্য জানতে চাই। ওকে ফাটল এইভাবে দেখাটা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। তবে একটা অভিন্ন লক্ষ্য নিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছিল, যে সংগ্রাম শুরু হয়েছিল এবং যে সংগ্রামের সাফল্য এসেছে ঐক্যবদ্ধতার মাধ্যমে, শুধু রাজনৈতিক দল নয়, শুধু ছাত্র সমাজ নয়, সারা দেশের আপামর জনসাধারণ যে আন্দোলনের সঙ্গে একাত্ম হবার কারণে এই আন্দোলন সাফল্যের পথ ধরে এগিয়ে গিয়েছিল। সেই আন্দোলন সফল হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই যে লক্ষ্যটা ছিল, যে লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেই লক্ষ্যটা তো আর এই মুহূর্তে নেই, কেননা ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, রেজিমের পতন হয়ে গেছে। তো সুতরাং এই যে পতন হয়ে যাবার পরে অভিন্ন লক্ষ্যে যে ঐক্য সূচিত হয়েছিল, সেই অভিন্ন লক্ষ্যটা এখন সামনে নেই। এখন প্রত্যেকেরই নিজ নিজ আদর্শ আছে, নিজ নিজ লক্ষ্য আছে, নিজ নিজ কর্মসূচি আছে, এবং যেটাকে বলা হয় যে ফ্যাসিবাদের উৎখাতের পর, আপনি যেটাকে উৎখাত বললেন, বা ফ্যাসিবাদের রেজিম শেষ হয়ে যাবার পর এখন বাংলাদেশকে কিভাবে দেখা হবে, এখন বাংলাদেশে কি কি কর্মসূচি বাস্তবায়িত করা হবে, এখন বাংলাদেশকে কোন পথে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে দলীয় কর্মসূচি এক ধরনের আছে, ছাত্রদের এক ধরনের আকাঙ্ক্ষা, স্বপ্ন, প্রত্যাশা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের এক ধরনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা আছে, নাগরিক সমাজের এক ধরনের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা আছে। তো সুতরাং সেই দিক থেকে তো কিছু মতভেদ, মতবিরোধ, এটা তো স্বাভাবিক, এটাই হবার কথা। কারণ লক্ষ্যটা যেটা অভিন্ন লক্ষ্য ছিল, সেই অভিন্ন লক্ষ্যটা অর্জিত হয়েছে। তো আমরা যেটা চেয়েছি, নাগরিক সমাজ যেটা চেয়েছে, সেটা হচ্ছে এই ঐক্যটাকে আরো বেশ কিছুদিন ধরে রাখতে পারলে, কেননা আমার পরিপূর্ণ বিজয় অর্জিত হয়ে গেছে এটা আমার কাছে মনে হয় না। কেননা ফ্যাসিবাদের একটি রেজিমের উৎখাত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী প্রবণতাকে সমাজের বিভিন্ন স্থানে, রাষ্ট্রের ভেতরে ফ্যাসিবাদের যে সমস্ত অবশিষ্ট রয়ে গেছে, ধ্বংসাবশেষ রয়ে গেছে, সেগুলোকেও সরানো দরকার, সেগুলোকেও অপসারণ করা দরকার। এর জন্য ঐক্যটা আরেকটু দীর্ঘ সময় ধরে থাকলে পরে, লক্ষ্যটা যদি অভিন্ন করা যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা না থাকায় প্রত্যেকে যার যার কর্মসূচি দিয়ে, প্রত্যেকে যার যার লক্ষ্য নিয়ে। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান, এই যে গণজাগরণ, যার মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাত হলো, এর কৃতিত্ব দাবির একটা ব্যাপার আছে, যে কার কতটুকু রেশিও, কে কতটা কৃতিত্ব, কার কতটা ভূমিকা এবং অবদান ছিল, সেটার একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড কিন্তু সকলের মধ্যেই আছে। এইসব কারণে হয়তো খানিকটা দ্বন্দ্ব, সংঘাত, এটা সংঘাত বলা যাবে না, এটাকে মতভেদ বলতে চাই আমি। মতভেদ যেটা সৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিক, এবং এটা মতভেদটা দ্বন্দ্বের দিকে যাবে না, সংঘাতের দিকে যাবে না, এবং বৈরী দ্বন্দ্বের দিকে যাবে না, এটা আমরা প্রত্যাশা করতে চাই। এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা এখন কিন্তু মানে নিজেদের, আমি যদি বলি যে ড্রয়িং রুমের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন মানে এই ছাত্রদেরকে বিরোধ করা বা ছাত্রদের বিভিন্ন কথাবার্তা বা তাদের যে অ্যাটিটিউড বা তাদের যে রাজনৈতিক ভাবনা, এগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। এবং
অন দ্য আদার হ্যান্ড এই ছাত্ররাও কিন্তু সরাসরি আক্রমণ করছে। যেমন ধরেন, আমার তো জানা মতে আমি মুজিববাদের কথা শুনেছি, আমি জিয়াবাদের কথা তো শুনিনি আসলে। মানে জিয়াবাদ আছে কিনা, মানে এই কথাটা, এই এই প্রশ্নগুলো বা এই মানে অনাকাঙ্ক্ষিত বিতর্কগুলো উস্কে দেওয়ার কারণ কি আপনি, আপনার কাছে জানবো। তার আগে একটা মানে আমি যেটা বললাম, মাঠে ময়দানেও এটা এখন ছাত্রদের ছাত্র নেতৃত্বদের বিরোধিতার কথা আমরা শুনছি, টক শোতে শুনছি। আমি একটা ছোট্ট ভিডিও আপনাকে দেখাতে চাই, হ্যাঁ, দেখিয়ে আমি আপনার মতামত নেব ইনশাল্লাহ। নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক। রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করে থাকি। উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুগণ, যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার গঠন করেছে, যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, যে জিয়া বাংলাদেশের আত্মসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার শুনলেন। এরকম একটি বিরোধী অবস্থা এবং একটি আক্রমণ, পাল্টা আক্রমণ আমরা দেখছি, কিন্তু যেটা আমরা মানে আশা করিনি। এবং এটা আপনার মতামত জানতে চাচ্ছি। না, প্রথম হচ্ছে যে ছাত্ররা তো এখনো রাজনীতির ট্রেইনি নবিস, তারা এখনো ওইভাবে পরিশীলিত, ওইভাবে ম্যাচিউর হয়ে ওঠে নাই। ফলে রাজনৈতিক পরিভাষা কয়েনেজের ক্ষেত্রে কিন্তু তাদের কিছু কিছু সমস্যা তো আছে, থাকাটাই স্বাভাবিক। যেমন ধরেন জিয়াবাদ, জিয়াবাদ ধরেন এটা তারা বলতে চেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে জিয়াউর রহমানের নাম শুধু টেনে আনে না, একটা অবাস্তব বিষয়টা উল্লেখ করেছে। জিয়াবাদ বলে তো কখনো কিছু ছিল না, মুজিববাদ ছিল, অবশ্যই মুজিববাদ, এটা মুজিববাদের কথা, তাদের মুজিববাদের দর্শনের কথা, মুজিববাদের একটা আদর্শ হিসাবে এস্টাবলিশ করবার চেষ্টা হতো। তার ভিত্তিতে ৭২ সালে সংবিধান প্রণীত হয়েছিল। তারা যেটাকে বলেছিলেন যে দ্বিতীয় বিপ্লব, তারা বলেছিলেন যে এটা গণতান্ত্রিক সমাজতন্ত্র। তো মুজিববাদের একটা কাঠামো খুব স্পষ্ট না হলেও এটা ছিল, এবং এটা প্রয়োগ করবার চেষ্টাও ছিল। কিন্তু জিয়াবাদ বলে তো কখনো ছিল না। জিয়াউর রহমান কখনো কোনো একটা মতাদর্শের তিনি প্রবক্তা, প্রণেতা, এটা তিনিও দাবি করেন নাই। তার অনুসারীরাও কিন্তু কখনো এরকম জিয়াবাদ, জিয়াতন্ত্র এরকম কিছু তারা দাবি করেন। জিয়াউর রহমান যে প্রতিষ্ঠিত যে সমস্ত রাজনৈতিক দর্শন আছে, যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত রাজনৈতিক বন্দোবস্ত আছে, ব্যবস্থা আছে, তার ভিত্তিতেই তিনি রাজনীতি করেন। সুতরাং যদিও তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি নতুন জাতীয় পরিচয়ের উদ্যাতা, কিন্তু তিনি এটাকে কিন্তু প্রচলিত যে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা তার বাইরে তিনি গিয়ে করেন। তিনি এটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই জাতীয়তাবাদকে সূত্রবদ্ধ করেছেন, এবং তিনি কখনো দাবি করেন নাই যে আমি একটা নতুন আদর্শ নিয়ে এসেছি, নতুন মতবাদ নিয়ে এসেছি, নতুন একটা রাজনৈতিক থিওরি নিয়ে এসেছি, এবং তার অনুসারীরাও কখনো করেন। সুতরাং মুজিববাদকে কয়েনেজ করতে গিয়ে আরেকটা মানে অবাস্তব কল্পিত বিষয়কে বলে জিয়াবাদ বলে, এটা হচ্ছে কি, জিয়াউর রহমান তো শুধু বিএনপির প্রতিষ্ঠাতা এবং এই দলের রাজনৈতিক নেতা না, জিয়াউর রহমানের সমর্থক, ভক্ত, অনুরক্ত, গুণী, এটা কিন্তু সমাজের মধ্যে আরো অনেক মানুষের মধ্যে আছে। জিয়াউর রহমানের সমর্থক, জিয়াউর রহমানকে ভালোবাসেন, এরকম মানুষের সংখ্যা কিন্তু বিএনপির স্ট্রাকচারের বাইরেও অনেকে। তো সুতরাং এটা বলে হচ্ছে কি একটা উত্তেজনার সৃষ্টি করা হয়েছে। এটা আমার মনে হয় তারা তাদের বাক্য বিন্যাস, শব্দ চয়ন এবং কয়েনেজে আরো সতর্ক হতে হবে, কারণ তারা নতুন রাজনীতিতে এসেছেন, নতুন রাজনীতি চর্চা করছেন, এবং এসেই তারা একটা জাতীয় পর্যায়ের একটা কম্পিটিটিভ অবস্থানে গেছেন। কেননা তারা এই আন্দোলন সংগ্রামের সূচি মুখে ছিলেন, যার কারণে তারা অনেক বেশি প্রায়োরিটি পেয়েছেন, তারা বেশি অগ্রাধিকার পাচ্ছেন। কিন্তু এই সুযোগটাকে যেন তারা অপব্যবহার না করেন। আমার কাছে মনে হচ্ছে যে শুধু ছাত্রদের সাথে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এটা আপনি কিভাবে দেখেন? সেটা খুব দুর্ভাগ্যজনক হবে, সেটা দুঃখজনক। মানে কনফ্লিক্টের কারণটা কি, মানে কেন কনফ্লিক্ট হবে? আমি যেটা বুঝতে, এই সরকারের ব্যর্থতা আছে, অনেক ক্ষেত্রে তাদের সাফল্য নাই।
অনেক ক্ষেত্রে আমাদের যে স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল যে সেই কাঙ্ক্ষিত মানের সে প্রত্যাশা তারা পূরণ করতে পারছে না। এটা একদম ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, সেটা একমত। কিন্তু ব্যাপারে রাজনৈতিক দলগুলো যারা জনগণের পক্ষে কাজ করে, জনগণের মতামতের প্রতিধ্বনি করে, তারা সেগুলোর ব্যাপারে সমালোচনা করতেই পারেন। সমালোচনা মানেই দ্বন্দ্ব না যে সরকারের ব্যর্থতার সমালোচনা করতে পারে, কোন একটা পদক্ষেপের সমালোচনা করতে পারে। এটা যেমন ভ্যাট বাড়িয়ে ফেলা হলো, এটা তো সমালোচনা রাজনৈতিক দলগুলো করবে। তো সমালোচনা করা মানেই তো এটাকে মানে দ্বন্দ্বের দিকে নিয়ে যাওয়া। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন উক্তি করলে তখন হয়তো দ্বন্দ্ব ঘটে। কিন্তু কিন্তু মিস্টার মারু, আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব জ্ঞানহীন কথা বলার প্রবণতাটাই তো বেশি। এটাকে বেশি কিভাবে সেটা করবে? সেটা ঠিক। এবং এই জন্য মানে মেঠো বক্তৃতা আরেকটু সংযত হওয়া উচিত, সংযত হওয়া দরকার। কেননা যারা যত বড়, যারা যত বেশি দায়িত্বশীল, তারা কিন্তু এই পরিস্থিতির অবনতি ঘটলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। না কিন্তু আপনি আমার সাথে একমত হবেন কিনা, আমরা সংস্কারের কথা বলছি, হয়তো পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে, আপনি যেটা মেঠো বক্তৃতা বলছেন, আমার কাছে তো মনে হয় এত সংস্কারের দরকার নেই। শুধু শুধু রাজনৈতিক দলের সংস্কারটাই খুব জরুরি আমার কাছে মনে হয়। মানে সেটা 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 অন্য প্রসঙ্গ। ধরেন সংস্কার যেটা, আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে তো সংস্কার অবশ্যই দরকার আছে, অতি অবশ্যই দরকার আছে। ধরুন আপনার পুলিশ, যে পুলিশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ ছাড়া তো কোনো রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র চলতে পারবে না। সুতরাং পুলিশকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, এই পুলিশের তো সংস্কার করতে হবে আপনার। এই পুলিশের সংস্কার চলে রাষ্ট্রই আপনি চলবেন। রাষ্ট্র কিন্তু এই যে ডক্টর ইউনূসের সরকার যখন আসলেন তখন পুলিশই ছিল। কি এখন প্রশ্ন আসবে না যে এই 52 বছরে আপনারা করেন নাই, স্বাধীনতা পরবর্তীতে এখন করবেন, আবার নির্বাচন করে আবার নতুন করে সংস্কার বলবেন, কিন্তু করবেন, এটার তো কোনো গ্যারান্টি নেই। না না, এই সরকার কি করবে, সমস্ত সরকার আমি তো সেটা বলছি না, এবং তারাও সেটা বলছে না যে তারা সব সংস্কার করে যাবে। তারা যেগুলো প্রয়োজন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করবে। আরো যদি কিছুটা অ্যালাউ করে রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডাররা, তাহলে হয়তো আরো তারা এই জন্য 6 মাস বেশি সময়ের কথা বলে রেখেছে। আর যদি বলে যে না দরকার নাই, শুধু ইলেকশনের জন্য যেহেতু সংস্কার, এটা 1 বছরের মধ্যে করে দিয়ে আপনারা চলে যায়, তাহলে সেটাই তারা করবে। এটা কিন্তু তারা সম্মতি দিয়েছে। সুতরাং পুলিশের সংস্কার যে এই গভর্নমেন্ট এখনই করতে চাচ্ছে সেটা না, তারা কতগুলো সুপারিশ নিয়ে, এই সুপারিশগুলো দিয়ে যদি একটা ঐক্যমত সৃষ্টি করা যায়। আপনাকে আমি একটা কথা বলি, সেটা কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। আমি যদি কোনো দলীয় প্রেমিস থেকে বেরিয়ে এসে নির্দলীয় অবস্থান থেকে একজন নাগরিক হিসেবে দেখি, তাহলে কিন্তু সংস্কারটা কিন্তু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। কিন্তু যখনই একটি ইলেকশন হয়ে যাবে, তখন কিন্তু একটা দলীয় সরকার বা জোটের সরকার প্রতিষ্ঠিত হবে, তাই তো? জি। সুতরাং তখন ওই দলীয় বা জোটের সরকার যে সমস্ত সংস্কার করবে, সেটা কিন্তু খানিকটা দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে, তার মধ্যে খানিকটা জোটের দৃষ্টিভঙ্গি থাকবে। সুতরাং তার আগে যদি সংস্কারের প্রশ্নে একটা জাতীয় সমঝোতা তৈরি করা যায়, জাতীয় ঐক্যমত তৈরি করা যায়, এবং এই সরকারের আওতায় এই সরকার থাকতে থাকতে যদি এটা করে নেওয়া যায়, সেটা তো মন্দ কিছু না। না কিন্তু মিস্টার মারুফ, আমার কাছে, আমি আপনার কাছে জাস্ট একটু জানবার জন্য বলছি আর কি, সেটা হচ্ছে যে এই সংস্কার শব্দটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে তারা খুব কমফোর্ট ফিল করে না। আসলে আমরা কি দেখেছি, আমরা 1/11 সময় মানে এই সংস্কারের কথা বলেছি, সংস্কারপন্থী নামে একদল রাজনৈতিক দলকে, দলের নেতাদেরকে আমরা চিহ্নিত হতে দেখেছি। হ্যাঁ, যারা সংস্কার চেয়েছে, রাজনৈতিক দলের অভ্যন্তর সংস্কার চেয়েছে, তারা কিন্তু নিগৃহীত হয়েছে। এখন এই রাজনৈতিক দলগুলো সংস্কার নামক এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত না, এবং এটাকে তারা ভয় পায়। এখন মানে ট্রেডিশনাল রাজনীতি। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে 5 অগস্টের আগের রাজনীতি এবং 5 আগস্টের পরের রাজনীতি, এটি কি এক হবে? আমি যে বিশ্বাস করি হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোনো কিছুই করলেন না, বা আপনি হালকা কিছু সংস্কার করে নির্বাচন করলেন, আপনি কি মনে করেন যে আপনি রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবেন? আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন না? কারণ রাজনীতি তো পরিবর্তিত হয়ে গেছে। সেটাই আমি, ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ওই যে পরিবর্তিত প্রেক্ষাপটটার কথা বলে আপনি আপনার যে প্রশ্নটা প্রথম উত্থাপন করেছিলেন, সেটার জবাব আপনি নিজেই দিয়েছেন। যে সংস্কার এক সময়ে খুবই একটা তর্কিত, বিতর্কিত, গণধিকৃত একটা শব্দ ছিল, একটা সময় ছিল। কিন্তু কিন্তু যে পরিবর্তিত পরিস্থিতি, যে প্রেক্ষাপট, পরবর্তীকালে
ওই সময়েও কিন্তু বিএনপিকে বা অন্যান্য রাজনৈতিক দলকে বলতে হয়েছিল যে আমরাও সংস্কার চাই। তারা কিন্তু বলেছিলেন যে আমরাও সংস্কার চাই, কিন্তু এই যে জবরদস্তিমূলক ভাবে উপরি কাঠামো থেকে উপর থেকে একটা সরকার এসে আমাদের উপরে চাপিয়ে দেবে, সেই সংস্কারে আমরা একমত না। আমরা অনেক বিতর্কের মধ্য দিয়ে দলের সকলের মতামতের ভিত্তিতে আমরা সংস্কার করব, সময় মতো করবো সেটা। যখন মুক্ত পরিবেশ আসবে তখন আমরা এটা করবো। তো সুতরাং সংস্কারের কিন্তু তারা ওই সময়েও বিরোধিতা করেন নাই। এবং যদি আপনি সাম্প্রতিক কালে দেখেন, সাম্প্রতিক যদি 5-7 বছরের বা ওই আওয়ামী ফ্যাসিবাদের সময়েও কিন্তু বিএনপি বলেন বা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে, রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে, ছাত্ররা দাবি তুলেছে, বিভিন্ন নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের দাবি উঠেছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেই দাবি গ্রহণ করেছে এবং বিভিন্ন তারা কর্মসূচি দিয়েছে। যেমন বিএনপির 31 দফা, তারা কিন্তু বলছে যে আমরা এই সংস্কার করব, আমরা এই সংস্কারের কর্মসূচি, সংস্কার ছাড়া রাষ্ট্র চলবে না, আমাদেরকে সংস্কার করতে হবে, নতুন ব্যবস্থাপনায় যেতে হবে, নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। সেটা কিন্তু তারা বিরোধিতা করছে না, তারা কিন্তু বলছে যে আমরাই সংস্কার করব। যেখানে বিরোধটা, সেটাও আসলে কোনো বিরোধ না, এই বিরোধটা একটা কল্পিত মনে হয়। তারা বলছে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংস্কার করবে, তো তাই তো করবে, এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব, কোনো ইয়ে নেই, দ্বন্দ্ব সংঘাতের কোনো ব্যাপার নেই, নির্বাচিত প্রতিনিধিরাই এসে করবে। কিন্তু তার আগে এই সরকার সময়ে যে তারা কতগুলো কমিশন করেছে, তার মধ্য দিয়ে যে যদি একটা ঐক্যমত করা যায়, একটা জাতীয় সমঝোতা করা যায়, জাতীয় রাজনৈতিক নতুন বন্দোবস্তের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে যদি একমতে আনা যায়, তাহলে তো ভালো, সেটা তো খারাপ কিছু না।